হাই, আমি অরিত্র সাহা। আমার প্রথম বাংলা পডকাস্ট শো সফরনামা ইউর ট্রাভেল গাইড সিজন 1 বাংলাদেশ সিরিজের নবম পর্বে সবাইকে স্বাগত। আমি কথা দিয়েছিলাম সফরনামার প্রতিটি পর্ব জুড়ে থাকবে আমার চোখে দেখা ওপার বাংলার কাহিনী, থাকবে 64টি জেলার গল্প, খাদ্যাভ্যাস, জীবনযাত্রা, দর্শনীয় স্থান ইত্যাদি। গত পর্বে আমি তুলে ধরেছিলাম বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের ইতিহাস। যারা এখনো শোনেননি, ঝটপট করে শুনে ফেলুন। আমার প্রতিটি পর্বকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য সকল শ্রোতা বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি যে জেলার কথা বলবো সেটি হলো বাংলাদেশের সবথেকে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং সবচাইতে ব্যস্ততম বাণিজ্যিক রাজধানী তথা আন্তর্জাতিক সমুদ্র বন্দর, নাম চট্টগ্রাম। আজকের এই পর্বে আমি তুলে ধরব চট্টগ্রামের সমস্ত দর্শনীয় স্থান। প্রথমে যেখান দিয়ে শুরু করব সেটি হলো বায়েজিদ বোস্তামির মাজার। ইরানের বিখ্যাত পার্সিয়ান সুফি বায়েজিদ বোস্তামি তার নামে গড়ে ওঠা বায়েজিদ বোস্তামির মাজারটি চট্টগ্রামের নাসিরাবাদের একটি পাহাড়ের উপরে অবস্থিত। স্থানীয় মানুষ ছাড়া বিদেশ থেকে আসা পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় স্থান। মোগল আমলে তৈরি এই স্থাপত্যের পাদদেশে আছে সুবিশাল দিঘি। অত্যন্ত বিরল প্রজাতির কাছিমে দেখা মেলে। কাছিম অর্থাৎ কচ্ছ বিপন্নপ্রায় এই প্রজাতির কাছিম বোস্তামজির কাছিম নামে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এরপরে যে জায়গাটির নাম বলবো তার নাম হলো খানগেট। চট্টগ্রাম শহরে প্রবেশ করার সময় কর্নেলহাটি যে লাল ইট আর শ্বেতপাথরে নির্মিত তোরণটি পার হতে হয় তার নাম হলো খানগেট। এটি আধুনিক স্থাপত্য শৈলীতেই নির্মিত। লালদিঘি ও রাজকমল ঘোষের স্মৃতিস্তম্ভ। চট্টগ্রাম নগরী জেল রোডে শেষ সীমানায় অবস্থিত লালদিঘি চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ঐতিহ্যবাহী স্থান। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে এন্তেকালি কাছারি বা জমি সংক্রান্ত অফিসটিকে লাল রঙে রঞ্জিত করা হয়েছিল এবং পূর্ব দিকে অবস্থিত জেলখানাটিও ছিল লাল রঙের। সেই সময় জেলখানাটি লালঘর নামে পরিচিত লাভ করে ও অফিসটিকে বলা হতো লালকুঠি। এই ভবনগুলি লাল পাগড়িধারী পাহারাদাররা রক্ষণাবেক্ষণ করত। লালকুঠি সংলগ্ন পুকুরটি ছিল ইংরেজ শাসক কর্তৃক বিশাল দিঘির আকারে রূপান্তরিত, যা পরবর্তীকালে লালদিঘি নামে পরিচিত হয়। এছাড়া নিকটবর্তী মাঠটি বর্তমানে লালদিঘির ময়দান নামে পরিচিত। দিঘির উত্তর পাশে আছে লালদিঘির প্রকৃত মালিক স্বর্গীয় জমিদার রায়বাহাদুর রাজকমল ঘোষের স্মৃতিস্তম্ভ। পশ্চিম পাড়ে আছে একটি মসজিদ ও শহরবাসীর চিত্ত বিনোদনের জন্য নির্মিত হয়েছে সবুজ গাছপালায় ঘেরা পার্ক। প্রতি বছর 12ই বৈশাখ লালদিঘির পাড়ে লালদিঘির ময়দানে জিব্বারের বলি খেলা অনুষ্ঠিত হয়। এই খেলার সূচনা করেছিলেন আব্দুল জব্বার 1909 সালের 12ই বৈশাখ। আপনারা শুনছেন সফরনামার নবম পর্ব। সাথে রয়েছি আমি অরিত্র। এই পর্বে আমি আপনাদেরকে বলবো বাংলাদেশের চট্টগ্রামের অনেক দর্শনীয় স্থান ও অনেক অজানা ইতিহাস। এবার যে জায়গাটির নাম বলবো তার নাম হলো চট্টগ্রাম ওয়ার সিমেট্রি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় চট্টগ্রামের দামপাড়া এলাকায় ব্রিটিশ সেনাবাহিনী কমনওয়েলথ প্রতিষ্ঠা করে। চট্টগ্রাম বিমানবন্দর থেকে এর দূরত্ব 22 কিলোমিটার উত্তরে ও চট্টগ্রাম বন্দর থেকে 8 কিলোমিটার দূরে। পূর্বে এই অঞ্চলটিতে ধান চাষ করা হতো। সাধারণভাবে এই চট্টগ্রাম ওয়ার সিমেট্রি নামে পরিচিত এটি। প্রথমে এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত 400 জন সৈনিকের কবর ছিল। বর্তমানে কবরের সংখ্যা প্রায় 731।
এরপরে আরেকটি জায়গার নাম বলবো, সেটি হলো জাতিতাত্ত্বিক জাদুঘর। হ্যাঁ, ঠিকই ধরেছে, জাদুঘর মানে ইতিহাসের এক ছোঁয়া। চট্টগ্রামের ব্যস্ত বাণিজ্যিক এলাকা আগ্রাবাদে জাতিতাত্ত্বিক জাদুঘরটি 1965 সালে প্রতিষ্ঠিত হয়। এখানে প্রায় 25টি সাংস্কৃতিক গোষ্ঠীর বিলুপ্ত হয়ে যাওয়া দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু দুর্লভ সামগ্রী রক্ষিত আছে। মোট 4টি গ্যালারি, একটিতে ভারতবর্ষ, অস্ট্রেলিয়া ও পাকিস্তানের কয়েকটি সম্প্রদায়ের জীবনযাত্রার প্রণালী প্রদর্শিত করা হয়েছে। এশিয়ার মধ্যে এই জাদুঘরটি দ্বিতীয় স্থান অধিকার করে রয়েছে। কোর্ট বিল্ডিং। ঐতিহাসিক কোর্ট বিল্ডিংটি লালদিঘি এলাকায় ফেওরি হিল অর্থাৎ পরীর পাহাড়ে অবস্থিত। যদিও সংরক্ষণের অভাবে এই ঐতিহাসিক ভবনটি তার প্রাচীন রূপ হারাতে বসেছে। ফয়েজ লেক ও ফিরোজ শাহ লেক। চট্টগ্রামে 300 ফুট উঁচু পাহাড়তলি এলাকায় অসম বেঙ্গল রেলওয়ে তত্ত্বাবধানে রেল কলোনির বাসিন্দাদের জলের অভাব মেটানোর উদ্দেশ্যে 1924 সালে 336 একর জায়গায় এক কৃত্রিম হ্রদ খনন করা হয় ও তৎকালীন রেল প্রকৌশলী ফয়ের নামানুসারে এই হ্রদটির নামকরণ করা হয় ফয়েজ লেক। 12 মাস জলে পরিপূর্ণ এই লেকটির জল পাহাড়ের ফাঁকে ফাঁকে ছড়িয়ে আছে। এছাড়া এই পাহাড়ি এলাকাতে রয়েছে আধুনিক মানের নানা রকমের রাইডস। ফয়েজ লেকের প্রবেশ মুখেই রয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানা ও অ্যামিউজমেন্ট পার্ক। রেলওয়ে কর্তৃপক্ষের তত্ত্বাবধানে 1920 সালে ফিরোজ শাহ কলোনির পাশে ফিরোজ শাহ লেকও খনন করা হয়েছিল। এবার গন্তব্য সমুদ্র সৈকত। নাম পতেঙ্গা। পতেঙ্গা সমুদ্র সৈকতটি চট্টগ্রাম শহরের 22 কিলোমিটার দক্ষিণে কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত। এই স্থানটি পর্যটকদের কাছে বিশেষভাবে আকর্ষণীয়। জলের মাঝে ভাসমান আলো ঝলমলে জাহাজগুলি সন্ধ্যের পর থেকে তীরবর্তী মানুষদের মনে রেখাপাত করে। 1991 সালে ঘূর্ণিঝড় এই সৈকতটিকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছিল। পতেঙ্গার কাছাকাছি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি অবস্থিত। বিমানবন্দরের সম্মুখের কর্ণফুলী নদীটি দেখতে কিন্তু অপরূপ। কর্ণফুলী নদীটি রাঙামাটি ও কাপ্তাইয়ের পাশ দিয়ে প্রবাহিত। যদিও ভারতের লুসাই পাহাড় থেকে এই নদীর উৎপত্তি। 2010 সালে কর্ণফুলী নদীর ওপর গড়া হয়েছে আধুনিক শাহ আমানত সেতু। চট্টগ্রাম শহর থেকে পতেঙ্গাতে বেবি ট্যাক্সি বা টেম্পু করে আসা যায়। ডিসি হিল। চট্টগ্রাম শহরে বৌদ্ধ মন্দির সড়কে অবস্থিত ডিসি হিল পাহাড়টির শীর্ষদেশে চট্টগ্রামের জেল কমিশনার বাসভবন। বেশ বড় বড় গাছ দ্বারা পাহাড়টি শোভিত ও দর্শনীয় স্থান। চট্টগ্রাম শহরের কেন্দ্রবিন্দু 0 পয়েন্ট থেকে এর দূরত্ব 1 কিলোমিটার। এই হিলের পার্কে 1978 সাল থেকে নিয়মিত নববর্ষ অর্থাৎ পয়লা বৈশাখ উৎসবটি পালিত হয়ে আসছে। রংমহল পাহাড়, চট্টগ্রাম বৌদ্ধ বিহার ও বুড়ো গোসাই মন্দির। পরবর্তী গন্তব্য ছিল এই জায়গাগুলিতে। 1889 সালে বাংলাদেশ বৌদ্ধ সমিতি বৌদ্ধদের অন্যতম পুণ্যস্থান হিসেবে চট্টগ্রামের নন্দনকাননে চট্টগ্রাম বৌদ্ধ বিহার প্রতিষ্ঠা করেছিলেন। 1903 সালে আন্দরকিল্লার রংমহল পাহাড়ে যখন চট্টগ্রাম জেনারেল হাসপাতাল নির্মাণের খনন কার্য চলছিল, তখন এক প্রাচীন বুদ্ধ মূর্তি পাওয়া যায়। সেটি বর্তমান বিহারের মূল মন্দিরের পার্শ্ববর্তী একটি মন্দিরে অধিষ্ঠিত করা হয়। মন্দিরটি বুড়ো গোসাই নামে পরিচিত। এই মন্দিরে অষ্টধাতু নির্মিত বুড়ো গোসাই বুদ্ধমূর্তিও আছে। বিহারের মূল ভবনের দ্বিতীয় তলায় গৌতম বুদ্ধের মূর্তি ও তার দুই পাশে বুদ্ধ মূর্তির আসনের নিচে শ্রীমৎ অতীশ দীপঙ্কর, শ্রীজ্ঞান মহারথের ও পণ্ডিত উধম্ম বংশের মহারথের আদি মূর্তি আছে। এছাড়া শ্রীলঙ্কার সরকার থেকে প্রাপ্ত বোধিবৃক্ষের একটি চারা 1980 সালে এই বিহারে রোপণ করা হয়েছিল। 1991 সালে এই বৃক্ষের নিম্নদেশে বোধি মণ্ডপ নির্মিত হয়। এই বিহারে দুর্লভ পাণ্ডুলিপি ও তালপাতায় প্রাচীন ভাষায় রচিত প্রাচীন ধর্মীয় শাস্ত্র ইত্যাদি সংরক্ষিত রয়েছে, যার নাম
চিন্তামণি গ্রন্থাগার। এছাড়া বুদ্ধিস্ট হোস্টেল, চিকিৎসা কেন্দ্র ও ধম্মবংশের ইনস্টিটিউটও রয়েছে। এরপর যে জায়গার নাম বলবো নাম হলো আন্দরকিল্লা ও শাহী জামে মসজিদ। চট্টগ্রামের চটগাছায় অবস্থিত কেল্লাটি এককালে মগ ও পর্তুগিজ জলদস্যুদের আস্তানা ছিল। চট্টগ্রাম বিজয়ের পর ১৬৬৬ সালে শায়েস্তা খাঁর পুত্র উমেদ খাঁ এই কেল্লার ভেতরে প্রবেশ করেন। তারপর থেকে নাম হয় আন্দরকিল্লা। চট্টগ্রাম বিজয়ের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখার ইচ্ছায় ১৬৬৭ সালে সম্রাট আওরঙ্গজেবের নির্দেশে দিল্লির ঐতিহাসিক জামে মসজিদের ন্যায় যে মসজিদটি নির্মিত হয় সেটি আন্দরকিল্লা শাহী জামে মসজিদ নামে সুপরিচিত। এই মসজিদের শিলালিপিগুলির সাথে সিরিয়ার রাক্কা নগর স্থাপত্যকলার যথেষ্ট মিল রয়েছে। এরপরে যে জায়গাটির নাম বলবো তার নাম হলো শ্রী শ্রী চট্টেশ্বরী কালী মায়ের মন্দির। বাংলাদেশের বিখ্যাত হিন্দু মন্দিরগুলির মধ্যে চট্টগ্রামে চট্টেশ্বরী সড়কের ৩ পাহাড়ের কোণে অবস্থিত শ্রী শ্রী চট্টেশ্বরী কালী মায়ের মন্দিরটি বিখ্যাত। মন্দির চত্বরে মূল রাস্তা থেকে কয়েক ধাপ সিঁড়ি ভেঙে উঠতে হয়। চত্বরের বাঁদিকে রয়েছে আরেকটি কালী মন্দির ও ডান দিকে রয়েছে শিব মন্দির। এই মন্দিরের পাশে একটি কুম্ভ রয়েছে। এরপর আরেকটি তীর্থস্থান নাম কৈবল্য ধাম। ১৮১০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত কৈবল্য ধামটি প্রায় ১৮ একর পাহাড়ি এলাকা জুড়ে বিস্তৃত হিন্দুদের একটি তীর্থস্থান। সীতাকুণ্ড পাহাড় ও ইকো পার্ক। হিমালয় থেকে বিচ্ছিন্ন সীতাকুণ্ড পাহাড়টি হিমালয়ের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে ঘুরে ভারতবর্ষের আসাম ও ত্রিপুরার মধ্য দিয়ে ফেনী নদী পেরিয়ে চট্টগ্রামে প্রবেশ করেছে। সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় সহ পার্শ্ববর্তী এলাকা জুড়ে রয়েছে ঝর্ণা ও নানান প্রজাতির বৃক্ষ। নাম সীতাকুণ্ড ইকো পার্ক। ২০০৪ সালে এই ইকো পার্ক গড়ে তোলা হয়েছে। চট্টগ্রাম শহর থেকে প্রায় ৩৭ কিলোমিটার দূরে চট্টগ্রাম ঢাকা সড়কপথের উত্তরে এই সীতাকুণ্ড অবস্থান। এরপরে যে জায়গাটির নাম বলবো তার নাম হলো চন্দ্রনাথ পাহাড়। এই পার্কের পাশেই রয়েছে এই চন্দ্রনাথ পাহাড়। এই পাহাড়ের সর্বোচ্চ চূড়ার উচ্চতা প্রায় ৩৬৫ মিটার। পাহাড়ে ওঠার সময় পথটি যথেষ্ট দুর্গম। পাহাড় কেটে বানানো সিঁড়ির ধাপগুলো বড়ই উঁচু। তবে চলার পথে শ্মশান, মঠ, মন্দির ও বেশ কয়েকটি ধর্মশালা, ঝর্ণা ছাড়াও দেখে নেওয়া যাবে এখানে ভবানী মন্দির, শম্ভুনাথ মন্দির, প্রাচীন বিরূপাক্ষ মন্দির ও পাহাড়ের একেবারেই চূড়ায় অবস্থিত চন্দ্রনাথ মন্দির। এখানে প্রতি বছর শিব চতুর্দশীর দিন ভক্তেরা পুজো দিতে আসেন। সীতাকুণ্ডে ৩ দিন মেলা বসে। চট্টগ্রামের অলঙ্কার মোড় থেকে রিক্সা বা সিএনজি চালিত অটো রিক্সায় চেপে ইকো পার্কে পৌঁছানো যায়। আর রাস্তা দুর্গম হলেও অত্যন্ত মনোমুগ্ধকর। এছাড়া আপনি এই সমস্যা এড়ানোর জন্য গাড়ি বা সিএনজি চালিত অটোরিকশার ভাড়া নিতে পারবেন। এরপরে যে জায়গাটির নাম বলবো সেটি হলো একটি দ্বীপ, নাম সন্দ্বীপ। মেঘনা নদীর মোহনায় অবস্থিত সন্দ্বীপ বাংলাদেশের অত্যন্ত প্রাচীন ও ঐতিহ্যবাহী দ্বীপ ও চট্টগ্রাম জেলার একটি দ্বীপ উপজেলা। আয়তন প্রায় ৭৬২ বর্গ কিলোমিটার। একদা সন্দ্বীপ লবণ শিল্প, বস্ত্র শিল্প ও অল্প খরচে মজবুত সুন্দর জাহাজ নির্মাণের জন্য পৃথিবী খ্যাত ছিল। এরপরে চট্টগ্রাম শহরটিকে উপভোগ করার জন্য যে জায়গাটির নাম বলবো তার নাম হলো চেরাগি পাহাড় ও কর্ণফুলী নদী। বাটালি বা চেরাগি পাহাড়ের উচ্চ চূড়ায় উঠলে সমস্ত চট্টগ্রাম শহর ও কর্ণফুলী নদীর অপূর্ব দৃশ্য উপভোগ করা যায়। চট্টগ্রাম শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ঝাউ গাছে ঘেরা বাঁশখালী সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকতের পাশেই রয়েছে আরেক পর্যটন কেন্দ্র বাঁশখালী ইকো পার্ক। হ্রদ বেষ্টিত এই ইকো পার্কে রয়েছে দেশের সবচেয়ে বড় ঝুলন্ত সেতু, উঁচু পর্যবেক্ষণ টাওয়ার, বিশ্রামাগার ইত্যাদি।
চট্টগ্রামে সমুদ্র, পাহাড়, সাথে সাথে অভয়ারণ্যও আছে। এর ঠিক স্বল্প দূরত্বে রয়েছে চুনতি অভয়ারণ্য। এই অরণ্যে রয়েছে নানা রকমের বন্যপ্রাণ ও সবুজ গাছগাছালি। শহরের বহদ্দারহাট থেকে 1 ঘন্টা সফরে এসে নামতে হবে মনচুরিয়া বাজারে। সেখান থেকে রিকশায় সমুদ্র সৈকত। এরপর যে জায়গাটির নাম বলবো, নাম হলো বাংলাদেশ মিলিটারি একাডেমি। চট্টগ্রামের ভাটিয়ারি এলাকায় রয়েছে বাংলাদেশ মিলিটারি একাডেমি। 1974 সালে সবুজ পাহাড়ে ঘেরা এই একাডেমি প্রতিষ্ঠিত হয়, যদিও পরবর্তীতে ভাটিয়ারিতে এর স্থান হয় 1976 সালের মার্চ মাসে। আপনারা শুনছেন সফরনামা ইউর ট্রাভেল গাইড সিজন 1 বাংলাদেশ সিরিজের 9ম পর্ব। সাথে রয়েছি আমি অরিত্র। চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় স্থান নিয়ে এবার যে জায়গাটির নাম বলবো তার নাম হলো পার্কি সমুদ্র সৈকত। শহর থেকে প্রায় 17 কিলোমিটার দূরে আনোয়ারা উপজেলায় গহিরা অঞ্চলে রয়েছে পার্কি সমুদ্র সৈকত। প্রায় 25 কিলোমিটার দীর্ঘ এই সৈকতের তীর জুড়ে রয়েছে বিস্তীর্ণ ঝাউবন। শহর থেকে পার্কি সৈকতে যাওয়ার জন্য রয়েছে বাস ও অটোরিকশা। কুমারীকুণ্ড ও বাড়বকুণ্ড। চট্টগ্রামে কুমিরা পাহাড়ের ওপর ছোট্ট একটি পাহাড়ি ঝর্ণা রয়েছে, এর নাম কুমারীকুণ্ড। এর প্রধান বৈশিষ্ট্য হলো প্রায় 10 হাত এলাকা জুড়ে সর্বদা আগুন জ্বলে। সীতাকুণ্ড বাজার থেকে প্রায় 5 কিলোমিটার দক্ষিণে বাড়বকুণ্ড পাহাড়ে বাড়বকুণ্ড নামক উষ্ণ প্রস্রবণ রয়েছে। ছোট্ট এই জলপ্রপাতে সর্বদা আগুন জ্বলতে দেখা যায়। তাই যারা চট্টগ্রাম যাচ্ছেন অবশ্যই জায়গাটিকে দেখবেন, এবং এই জায়গার প্রাকৃতিক রূপ যথেষ্ট, তাই অবশ্যই এই জায়গাটিকে একদমই মিস করবেন না। এরপর যে জায়গাটির নাম বলবো তার নাম হলো জিয়া স্মৃতি জাদুঘর। 1913 সালে ইংরেজ আমলে প্রতিষ্ঠিত সার্কিট হাউস এখন জিয়া স্মৃতি জাদুঘর নামে পরিচিত। উল্লেখ্য, 1981 সালে 30শে মে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই সার্কিট হাউসের 4 নম্বর কক্ষে নির্মমভাবে ঘাতকের গুলিতে নিহত হন। শাহ আমানতের দরগা। লালদিঘির পূর্ব পাশে রয়েছে বিখ্যাত দরবেশ শাহ আমানত দরগা। শহরে সিরাজদৌল্লা সড়কে অবস্থিত চন্দনপুরা হামেদিয়া তাজ মসজিদ পর্যটকদের বিশেষ আকর্ষণীয় জায়গা। অষ্টাদশ শতাব্দীতে নির্মিত এই মসজিদটির ওপরে পিতলের তৈরি 15টি গম্বুজ মসজিদটির স্থাপত্য ভাস্কর্যের মূল আকর্ষণ। এছাড়া রয়েছে শহর থেকে প্রায় 22 কিলোমিটার দূরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। যদি আপনি সম্পূর্ণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে দেখতে পারেন, তাহলে অনেক অজানা ইতিহাস এবং অনেক অজানা তথ্য আপনি অবশ্যই জানতে পারবেন এই বিশ্ববিদ্যালয় থেকে। বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্য বিশ্ববিদ্যালয়কে একটি পর্যটন কেন্দ্রে পরিণত করেছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য যে স্পেশাল শাটল ট্রেন রয়েছে, সেই ট্রেনে যেতে যেতে প্রাকৃতিক সৌন্দর্য যথেষ্ট আপনার মনকে আকর্ষণ করবে। তাই অবশ্যই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেখতে ভুলবেন না। চট্টগ্রামের আরেকটি প্রধান জায়গা হচ্ছে মৎস্য বন্দর, যার নাম পাথরঘাটা। এছাড়াও ছোট বড় অনেক জায়গা রয়েছে এই চট্টগ্রামে। আজ এটুকুই। আজকের পর্ব কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। পরিবার, প্রিয়জন সকলের সাথে এই পর্বটিকে শেয়ার করুন। আর একটা কথা, এই পর্বে আমি তুলে ধরেছি চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় স্থানের কথা। এতক্ষণ আপনারা শুনছিলেন সফরনামা ইউর ট্রাভেল গাইড সিজন 1 বাংলাদেশ সিরিজের 9ম পর্ব ভ্রমণ পিপাসু চট্টগ্রাম। সাথে রয়েছিলাম আমি অরিত্র। আমার এই পডকাস্টটিকে রেটিং রিভিউ দিতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন, ফলো করুন। দেখা হবে আগামী রবিবার আরও একটি নতুন পর্বে।
সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।